তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 13। তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেটগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাও, ওখান থেকে পুরোনো প্র্যাকটিস সেটগুলি দেখে নাও। আর তার সঙ্গে সঙ্গে দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করা আছে, সেগুলো তোমরা দেখে নাও, কারণ পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেই জয়েন করে নাও, কারণ আমি ওখানে প্রতিদিন ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি অবশ্যই করে দাও। দেখো আজকে পার্ট 1 করবো 71 থেকে 85 নম্বর কোয়েশ্চেন। যে বইয়ের আমরা সলিউশন করছি সেটা হচ্ছে লীলাজ ক্র্যাক পিএসসি প্রিলিমস। এখানে দেখো 40টি প্র্যাকটিস সেট আছে, তোমরা চাইলে এই বই থেকে সলিউশনগুলি করতে পারো। চলো আমাদের আজকের প্রশ্ন শুরু করি। একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, অর্থাৎ 13 দিয়ে ভাগ করছে, 13 দিয়ে এরকম করে ভাগ করছে, এখানে 1 অবশিষ্ট থাকছে। এবং প্রাপ্ত ভাগফলকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, মানে যে ভাগফলটা এখানে পাবো তাকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তবে সংখ্যাটি 65 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে সেটা জিজ্ঞাসা করেছেন। তো দেখো এখানে কিছু না, মানে সেটাকে আমি ভাগফলটাকে ওয়াই আমি মনে মনে করে নিলাম, ঠিক আছে। দেখো এবার বলেছে ভাগফলকে 5 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, 3 অবশিষ্ট থাকে, মানে এই যে ভাগফলটা আছে ওয়াই, ঠিক আছে, এই ওয়াইটাকে কী করছি আমরা 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তারপরে কি পাচ্ছি আমরা 3 অবশিষ্ট পাচ্ছি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস করো, এখানে যেহেতু আবার ভাগফল তোমার জানা নাই, সেই ভাগফলটাকে এখানে এক্স মনে করে নাও। তাহলে আমরা জানি এই ভাজকের সঙ্গে এই ভাগফলের গুণ করে 3 যোগ করলে পরে এই ভাজ্যটা পেয়ে যাবে, অর্থাৎ ওয়াই এর মানটা হচ্ছে 5 × x + 3। ওকে, অর্থাৎ এই দুটোর গুণ দিয়ে ভাগশেষটা যোগ করলে পরে আমরা যে মিডলকার সংখ্যাটা আছে সেটা পেয়ে যাই। একইভাবে এখানেও দেখো পাবো, এখান পরে এই যে সংখ্যাটা মিডলকার সংখ্যাটা সেটা কত পাবো, সেটা পাবো দেখো 13y, কারণ এই 13-র সঙ্গে y গুণ হবে, অবশিষ্ট 1 আছে, 1 যোগ হয়ে যাবে। এখন দেখো y এর মান কত, y এর মান কত, y এর মান হচ্ছে 5x + 3। তাহলে y এর জায়গায় 5x + 3 বসিয়ে দাও, তাহলে 13টাকে 13 রেখে দিলাম, y এর জায়গায় হচ্ছে কত লিখলাম আমরা 5x + 3 + 1। গুণ করো 5 13 65, x + 3 13 39 + 1, তার মানে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 65x + 39 আর 1 40, এটা দাঁড়াবে সংখ্যাটা। দেখো তবে সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে সেটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো যদি 65 দ্বারা ভাগ করে দেখতে পাচ্ছ এটা 65x + 40 আছে, তা 65 যদি 65 দিয়ে পুরোটাকে যদি আমি এখন যদি 65 দিয়ে ভাগ করি, তাই 65-র সঙ্গে তো 65 ভাগ চলেই যাবে, তারপর ভাগ কোনটা দিয়ে যাবে না, শুধুমাত্র 40 দিয়ে যাবে না, তাহলে 40কে 65 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখন দেখো 65 থেকে যেহেতু 40 ছোটো, তখন ওটাই হয়ে গেলো ভাগশেষ, অর্থাৎ অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 2 4 5 আর নিচে আছে দেখো 3 9 6 এর লসাগু কত। এই লসাগু করার নিয়ম হচ্ছে উপরেরগুলোর লসাগু করতে হবে, ঠিক আছে, উপর একার উপরেরগুলোর কী করতে হবে লসাগু, আর নিচেরগুলোর কী করতে হবে গসাগু, অর্থাৎ এক কথায় লব। উপরেরগুলোকে কী বলে লব, আর নিচেরগুলোকে কী বলে হর, অর্থাৎ লবের লসাগু আর হরের গসাগু, এটা করলে পরে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত আছে 2 4 আর 5 আছে, তাহলে 2 4 আর 5 এর লসাগু কত 2, 4, 5, তার লসাগু দেখো কিছু দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে দাও, 2 একে 2, সরি 1 দিকে যাবে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, সরি ভুল বলছি আমি, 2 একে 2, 2 দুগুণে 4, 5 করতে 5, আর দেখো যাচ্ছে না, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণে 20, তাহলে উপরে বসিয়ে দিলাম আমরা লসাগুটা। এবার গসাগু কত দেখো 3 9 আর 6, 3 9 আর 6 এর গসাগু কি 3, 9, 6, দেখো সবগুলো কয় দিচ্ছে 3 দিচ্ছে, 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে এখানে দেখো 3 দিয়ে একমাত্র সবগুলোকে ভাগ করা যাচ্ছে, তাহলে গসাগু হচ্ছে কত তোমাদের 3, অর্থাৎ 20/3। উপরে লিখলাম কি লসাগু, নিচে লিখলাম কি গসাগু, অর্থাৎ 20/3, বি, অপশন বি, এটা হয়ে যাবে এই কোশ্চেন অ্যান্সার। যখনই ভগ্নাংশ থাকবে, যদি গসাগু করতে বলে তাহলে উপরেরগুলো গসাগু, নিচেরগুলোর লসাগু, আর লসাগু করতে বলে উপরেরগুলো লসাগু, নিচেরগুলোর গসাগু, এটা মনে রাখবে। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, যখন ভগ্নাংশের লসাগু অথবা গসাগু তোমাকে করতে দেবে। এরপর দেখো 1120/√p = 80 হয়, তবে p এর মান কত জিজ্ঞাসা করছে। দেখো তুমি এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে, তাহলে অনেকটা অঙ্কটা ছোটো হয়ে গেল। তাহলে এখন কত হলো 112√p সমান হচ্ছে 8 মাত্র। তাহলে এই পিটা এই জায়গাটা বসিয়ে দাও, আর তাহলে পি বলছে √p-টাকে √p এর জায়গায় 8টাকে বসিয়ে দাও, 8টাকে এই জায়গাটা বসিয়ে দাও, অর্থাৎ এক কথা কি আমরা এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি আর এটাকে এদিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ √p এর যেটা মান হয়ে যাবে সেটা কত হয়ে যাবে 112/8। 4 দিয়ে কাটাকাটি করছি, দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখানে থাকছে 3 2 32, 4 8কে 32,
এটার সঙ্গে এটা কাটা গেল 14 দুগুণে 28, তাহলে রুট ওভার পি এর মান হয়ে গেল আমার কত 14, কিন্তু আমাকে কিসের মান বার করতে বলেছে পি এর, তাহলে পি এর যদি মান বার করতে যাই আমরা জানি রুট ওভার থাকলে ওইদিকে গেলে সেটা কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। কি বললাম রুট ওভার যদি থাকে তাহলে ওই পারে যদি ট্রান্সফার হয় তাহলে সেটা কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই রুট ওভারটাকে যদি উঠিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে এটা 14 স্কোয়ার হবে, আর 14 স্কোয়ার মানে তোমরা জানো 14 ইন্টু 14, 14 সঙ্গে 14 গুণ করলে কত আসে 196, অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো বড় একটা রুট ওভার আছে, তার মধ্যে 9 আছে প্লাস 2 রুট 16 আছে প্লাস কিউব রুট 500 আছে। কিউব রুট মানে হচ্ছে 3বার গুণ করলে একটা বের হবে, যেমন ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 আছে, এখানে যদি আমি কিউব রুট মানে এখানে জায়গাটা 3 থাকবে, এর মানে হচ্ছে 3টে 2 থেকে একটা 2 বের হবে। এখন দেখো 512 মানে হচ্ছে কি 512 মানে হচ্ছে 3টে 8, কটা 8 3টে 8, এটা তোমাদেরকে জানতে হবে নাহলে এত সহজে পারবে না, কারণ 512 মানে হচ্ছে 8এর কিউব, অর্থাৎ 3টে 8 থেকে একটা 8 বের হবে, তাহলে এখানে 3টে 8 থেকে একটা 8 বের হবে, তাহলে 9টা লিখো প্লাস 2টাও লিখলাম, এখানে 16 আছে, 16 বর্গমূল কত আমরা জানি 4, এটা সহজ জিনিস। আর এই 512 মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8, এখানে দেখো 3 আছে মানে এটা কিউব রুট, মানে 3টে 8 থেকে কটা 8 বেরোবে একটা 8 বের হবে। এখন দেখো ক্যালকুলেশন করো, 9 4 দুগুণে 8 প্লাস 8, তাহলে এখন কত হচ্ছে টোটাল করো, 8 আর 8 16, 16 আর এই 9 25, ওকে 25 বর্গমূল করো কত আসবে 5, কোথায় আছে অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 20টি সংখ্যার গড় 20টা বলছি সরি 25টি সংখ্যার গড় হচ্ছে 20, প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 15 এবং শেষ 20টি সংখ্যার গড় হচ্ছে 18, তাহলে 13তম সংখ্যাটি কত জিজ্ঞাসা করছে। দেখো তাহলে 20টি সংখ্যার টোটাল কত হবে, তো এই 20টা বলছে আবার 25টা সংখ্যার টোটাল কত হবে, 20 সঙ্গে 25 গুণ করবো, অর্থাৎ 25টা সংখ্যার আমাদের টোটাল সেটা কত, সেটা হচ্ছে 25 ইন্টু 20 এগারো 25 দুগুণে 50, তাহলে আসলো কত আমার 500, ওকে। এবার দেখো প্রথম 12টি সংখ্যার গড় কত 15, তাহলে প্রথম 12টি সংখ্যার টোটাল কত, প্রথম 12টি সংখ্যার টোটাল হচ্ছে এই 12 গুণিত 15, 12 সঙ্গে 15 গুণ করলে কত আসছে 180, এবং শেষ 12টি সংখ্যার গড় কত 18, তাহলে শেষ 12টি সংখ্যার টোটাল কত, টোটাল হচ্ছে তোমার 12 ইন্টু 18, দেখো 12 সঙ্গে 18 গুণ করা কত আসছে দেখো 1 2 2 12 আর এখানে 18, আর দুগুণে 16 6 হাতে থাকে 1, 2 একে 2 আর এই কোনাকুনি গুণ করছি 2 একে 2 আর 8 একে 8, 8 আর 2 10, 10 আর একে 11 1 হাতে থাকে 1, 1 একে 1 আর একে 2, তোমার কথা আসলে 216। এখন দেখো এই 12 12 কথা হচ্ছে 24টা আর এখানে আছে কটা 25টা, তাহলে অর্থাৎ এইটার থেকে এই 12 12 24 দুটো সংখ্যা যে আছে সেইগুলার টোটালটা যদি এই 25টা সংখ্যার টোটাল থেকে বাদ দিই তাহলে 13 নম্বর সংখ্যা যেটা আছে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে কি করবো এই দুটোকে যোগ করে নিই, এই দুটোকে যোগ করলে কত আসছে দেখো এই দুটোকে যোগ করবো, ওকে 6 করতে 6, 8 আর একে 9, 2 আর একে 3, তাহলে 396 হলো। এখন এই 500 থেকে 396 বাদ দিলে পরে এটা হয়ে যাবে কত 30, অর্থাৎ 13 নম্বর যেটা নাম্বার সেটা বের হয়ে যাবে। 6 আছে কয় 10, 4 10 হচ্ছে থাকে 1, 10 10 মিলে গেল 0, আর এটা 4 আছে কয় 5, 1 5 কত আসবে 104, অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো এটা একটা ইকুয়েশন দিয়েছে দিয়ে সলভ করতে বলেছে, কিছু না কোনাকুনি গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে। দেখো আমরা করছি প্রথমে এটার সঙ্গে এটা গুণ করছি 5 দুগুণে 10x মাইনাস 2 দুগুণে 4, অর্থাৎ এই 2 এর সঙ্গে এটা থেকে গুণ করলাম। এবার এই 3 এর সঙ্গে প্রকারগুলো গুণ করে ওই পরে লিখবো, ঠিক আছে। 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, এটা হবে 3 3 9 প্লাস 3 5 15। এবার এক্সগুলোকে একদিকে করো, দেখো এক্সগুলো একদিকে মানে এখানে 10x অলরেডি আছে আর 9xটার দিকে আসলে 9x বিয়োগ হয়ে যাবে, কারণ বিয়োগ হবে কারণ এটা প্লাস আছে ওইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। আর 15 দেখো আগে থেকে ওইদিকে ছিল, এটা 4টা দেখো মাইনাস আছে ওইদিকে গেলে কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 15 প্লাস 4 হয়ে যাবে। এখন দেখো এই 10টা x থেকে 9টা x বাদ দিলে কটা x থেকে একটা x থাকে, আর 15 4 কত হয় 19। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে শুধুমাত্র x এর মান বের করতে বলেছে, আর তুমি দেখো যেটা বের হয়েছে সেটাও x এর মান, তার মানে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি। এরপর দেখো একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 40% খেলে ফুটবল, 50% খেলে ক্রিকেট, আর 18% শিক্ষার্থী কোনো খেলায় খেলে না, তবে কত শতাংশ শিক্ষার্থী দুটো খেলায় খেলে এটা জিজ্ঞাসা করেছে। দেখো আমি একটা ছবি আঁকছি, সেই ছবিটা দেখে বুঝে যাবে, ওকে। এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম বলা হয়, এটা ভালো করে মাথায় রাখবে, তারপরে অঙ্ক হয়ে যাবে। দেখো এইটা মানে হচ্ছে তোমার মনে করো এইটা এই জায়গায় যে সার্কেলটা দেখছো এই সার্কেলটা মানে হচ্ছে ফুটবল খেলে, ঠিক আছে, আর এই সার্কেলটা মানে হচ্ছে ক্রিকেট খেলে। আর দুইজনেই অর্থাৎ ক্রিকেটও খেলে ফুটবল খেলে তার সংখ্যা হচ্ছে এইটুকু, যেখানে দুটো ওভারল্যাপ করেছে। আর এই দুটো সার্কেলের বাইরে অর্থাৎ যে এই যে জোনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটা হচ্ছে কিছুই খেলে না, ঠিক আছে। তো এটা কিছুর খেলে না মান দেখো দেওয়া আছে, যদি 18% শিক্ষার্থী কোনো খেলায় না খেলে তাহলে এটার মানটা দেওয়া আছে কত 18, ঠিক আছে। 40% দেখো এটা মান দেওয়া আছে ফুটবল খেলে, আর 50% খেলে কি ক্রিকেট, এটার মানও দেওয়া আছে,
ঠিক আছে, এটা 40%, এটা 50%, আর এটা 18%। আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে কত, যে বড় এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 100%। ঠিক আছে, আর যেটা খেলে না, অর্থাৎ যেটা খেলে না বলছে, যেটা কত শতাংশ শিক্ষার্থী দুটো খেলায় খেলে, অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যেখানে দুটো কার্ভই ওভারল্যাপ করেছে, সেই দুটো বৃত্তের যে অংশ মানে যেখানে ওভারল্যাপ করেছে সেইটার মান তোমাকে বের করতে হবে। দেখো এটা কিভাবে বের হবে সেটা দেখো। এটার ব্যাপারটা হচ্ছে যে এই যে ফুটবল খেলে আর ক্রিকেট খেলে সেটা যোগ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ফুটবল আর ক্রিকেটটা যোগ করে নিলাম, দিয়ে এদের মধ্যে যেটা কমন আছে সেটা বিয়োগ করে দিতে হয়। এইটা বিয়োগ করলে কি কি পাওয়া যাবে দেখো, এইটা বিয়োগ করলে যেটা পাবে, যেহেতু আমরা এটা টোটাল বৃত্তটাকে এঁকে নিলাম, এটা সমান পাওয়া যাবে এই বড়টা থেকে, অর্থাৎ 100% স্টুডেন্ট থেকে যেটা না খেলে, অর্থাৎ 18 বাদ দিলে পরে এইটার সাথে কী হবে, সমান হবে। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আবার বলে দিই, এই যে এরিয়াটা দেখছো, এইটা এইটা আর এইটা, এই এরিয়াটা সমান হচ্ছে এই বড়টা থেকে, দেখো বুঝতে পারবে তুমি, এই বড়টা থেকে কোনটা বাদ, যেটা না খেলে, সেটা বাদ দিলে তো এই বৃত্তগুলোই পড়ে থাকছে না, তাই না? সেই জন্য 100 থেকে 18 বাদ। এবার ক্যালকুলেশন করলে পরে এক্সের মান এখান থেকে বের হয়ে যাবে। দেখো 40 আর 50 কত হলো, 90 মাইনাস এক্স ইকুয়াল টু 100 থেকে 18 বাদ, 100 থেকে 18 বাদ দিলে কত হবে, 82। এখন দেখো এক্সটা মাইনাস আছে, তাহলে মাইনাসই থাকুক, 82 লিখো, আর এটা প্লাসও আছে 90টা, ওইদিকে গেলে কত হয়ে যাবে, -90। এখন দেখো মাইনাস এক্স রেখে দাও, 82 থেকে 90 বাদ দেওয়া মানে হচ্ছে কত, -8। এই মাইনাস চলে গেল, তাহলে এক্স মান কত হলো, 8। অর্থাৎ 8% ব্যক্তি এমন যারা কি কি উভয় খেলাই খেলে। অপশন ডি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো, এক বিক্রেতা 450 টাকার একটি ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্য এমনভাবে রাখে যাতে 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়, তবে ঘড়িটির চিহ্নিত মূল্য কত। দেখো এইটার জন্য একটা সুন্দর আমি ট্রিক বলবো, যেটা লেখা থাকবে, ঠিক আছে, সেটা মানে যেটা দাম দেওয়া থাকবে, অর্থাৎ এক ক্রেতা 450 টাকা একটি ঘড়ি কিনে সেই 450 টাকা একটা লিখে দাও। এবার দেখো কত পার্সেন্ট লাভ হয়, 20% লাভ হয়, সেই জন্য কত, এটা 120। ওকে, কারণ 100 থেকে 20% লাভ মানে হচ্ছে 120, আর ছাড় মানে কত, ছাড় মানে হচ্ছে যেটা টোটাল আছে সেখান থেকে 10% বাদ দিয়ে, অর্থাৎ 100 যদি তোমার কাছে থাকতো টোটাল, তাহলে তুমি ছাড় দিতে কত, 10, তাহলে পেতে কত, 90, সেটা লিখে দাও নিচে। এবার কাটাকাটি করে নাও, তাহলে পরে অ্যান্সার হয়ে যাবে। এটা আর এটা চলে গেল, এইটার সঙ্গে এটা কাটাকাটি করো, 5 9 45, 5 12 60, কত আসলো, 600। দেখো অপশন ডি এটা হয়ে যাবে কি, তবে ঘড়িটির চিহ্নিত মূল্য কত, এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। 600 টাকা হবে ঘড়িটির চিহ্নিত মূল্য। তাহলে কী বললাম আরেকবার বলে দিই, যেটা কেনা দাম, কেনা দামটা এখানে লিখলে, ঠিক আছে, ইন্টু ওপরে কী লিখবে, ওপরে লিখবে মানে লাভ বেড়ে যেটা টোটাল হয়, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, কিন্তু এই বিক্রয় মূল্যটা কোথা থেকে এসেছে, এটা লাভ থেকে এসেছে, আর এটা ডিসকাউন্ট দেওয়ার ফলে এসেছে। ঠিক আছে, নিচে ডিসকাউন্ট দেওয়ার পরে ধরো 100 টাকা আছে তোমার কাছে, তাহলে ডিসকাউন্ট যদি তুমি দাও 10%, তার মানে 100 থেকে 10 বাদ দিলাম 90, সেইটা নিচে। আর বিক্রয় মূল্য থেকে মানে এটা 100 টাকা তোমার কাছে থাকে, আর 20% যদি লাভ হয়, তাহলে 100 যোগ 20 টাকা, টোটাল হয়ে গেল কত, 120 টাকা বিক্রয় মূল্য। দুটোই দেখো কি বিক্রয় মূল্য, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে লাভ থেকে এসেছে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে এসেছে, আর একটা হচ্ছে ডিসকাউন্ট থেকে এসেছে। দিয়ে এটা গুণ করে কাটাকাটি করলে পরে এই ধরনের অঙ্ক অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো, একটি দ্রব্যে 15% ছাড় অন্য একটা দ্রব্যের 20% ছাড়ের সমান হলে দ্রব্যটির ধার্য মূল্য কত দিয়েছিল। ধার্য মূল্য ধরে নিলাম, প্রথম টাকাটা মনে করে নিলাম এক্স, তাহলে এক্সের কত পার্সেন্ট ছাড়, 15% ছাড়, এবং দ্বিতীয় একটা দ্রব্য তার মান সেটা মানে মনে করলাম ধার্য মূল্য ওয়াই, তারই কত 20% ছাড়ের সাথে সমান। এটা কিছুই দেখো না, জাস্ট ওই যে অনুপাত দুটো আছে সে দুটোকে উল্টি দিলে পরে অ্যান্সার চলে আসবে। সেটা বোঝানোর জন্য আমি এটা লিখলাম, যে প্রথম দ্রব্যের 15% ইজিক্যাল টু দ্বিতীয় দ্রব্যের 20%। এখন দেখো পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ চলে গেল, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু, ওয়াইয়ের পাশে 20 আছে, 20টা রেখে দিলাম, এই 15টা নিচে চলে গেল, 3 5 15, 4 5 20, তাহলে কত হলো 4:3, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এখানে দেখো যে দ্রব্যমূল্য ধার্য মূল্য হলো কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যেহেতু কিছু কোনো ইনফরমেশন দেওয়া নাই, ঠিক আছে, সুতরাং এক্স্যাক্টভাবে কোনো দ্রব্য দুটির যে ধার্য মূল্য সেটা কিন্তু বের হবে না। এখান থেকে সবসময় কীভাবে বের হবে, তাদের অনুপাতটা বের হবে, এটা মাথায় রাখবে। আবার বলছি, এখানে যেহেতু তোমাকে কোনো ইনফরমেশন দেওয়া নেই, সুতরাং কেবলমাত্র এখান থেকে অনুপাত বের করাই সম্ভব, দ্রব্য দুটির ধার্য মূল্য কখনোই বের করা সম্ভব নয়। কিন্তু ওরা অঙ্কটা দিয়েছে যে সম্ভাব্য কোনটা হতে পারে সেটার অ্যান্সার চাইছে, অর্থাৎ এই যে দ্রব্যমূল্যগুলো দেখছো এখানে, ধার্য মূল্যগুলো দেখছো, সেটা দ্রব্যমূল্য বলছি, ধার্য মূল্যগুলো দেখছো, তাদের অনুপাত করলেও কত আসবে, 4:3 আসবে, অর্থাৎ যে দুটো দ্রব্যের ধার্য মূল্য অনুপাত করে 4:3 আসবে, সেটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এত কিছু করতে যাব না। ঠিক আছে, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখে নেবো যে 4 দিয়ে ভাগ যাচ্ছে আর 3 দিয়ে ভাগ যাচ্ছে এমন সংখ্যা খুঁজবো, কারণ প্রথমটাকে 4 দিয়ে ভাগ যাবে, দ্বিতীয়টাকে 3 দিয়ে ভাগ অবশ্যই যাবে, তবে তো অনুপাত হয়েছে। তাহলে দেখো প্রথমটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, দ্বিতীয়টাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে,
মানে দ্বিতীয়টাকে প্রথম অপশনটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে ঠিকই, কিন্তু দ্বিতীয়টাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটা অ্যান্সার হতে পারবে না। এটাকে দেখো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু এটাকে দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হতে পারবে না। এবার এটাতে দেখো এটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ প্রথমটাকে 4 দিয়ে ভাগ আর দ্বিতীয়টাকে 3 দিয়ে ভাগ গেলে পরে সেটা হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন ডি এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ এবার এই যেটা বলছিলাম সেটা বলে একবার এই অনুপাতটা কীভাবে সহজে বেরাবে। দেখো এই যে 15% আছে আর 20% আছে, এই দুটোকে জাস্ট উল্টে দিলে পরেই অনুপাত বের হয়ে যাবে। 20:15, 4×5 20, 3×5 15, দেখো বের হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এক্স আর ওয়াই তোমাদের লেখার দরকার নেই, জাস্ট অনুপাত দুটোকে উল্টে দিলে পরেই ধার্য মূল্যের অনুপাত চলে আসবে। এবার দেখো কিছু মূলধনের 5 বছরের সরল সুদের মূলধনের 2/5 হলে বার্ষিক সুদের হার কত জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে দেখো আমরা এই যে 2/5 আছে, এই জিনিসটা থেকে 2/5 মানে হচ্ছে 2/5, এটাকে আমরা কি ড্রাইভ করতে পারি, অর্থাৎ এটার মানে আমরা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। দেখো কিছু মূলধনের 5 বছরের সরল সুদ, কি সরল সুদ মূলধনের, এটা ভালো করে কথা মাথায় রাখবে, মূলধনের অর্থাৎ কার সঙ্গে এর আছে, এই এর শব্দটা যার সঙ্গে থাকবে সে হবে নিচে। ঠিক আছে, আর আগে এই মূলধনের শব্দটার আগে যেটা থাকবে সে হচ্ছে পরে উপর কাটটা, অর্থাৎ এইটা হচ্ছে উপর কাটটা হচ্ছে সুদ আর নিচেরটা হচ্ছে মূলধন। ঠিক আছে, এটা ময় দুর্গ হবে, এটা হচ্ছে মূলধন। তাহলে আমাদের আসল হচ্ছে 5 টাকা আর সুদ হচ্ছে 2 টাকা। এখন বলছে সুদের হার কত। দেখো এই সূত্রটা তোমাদের সকলে জানা, I = PR/T বাই নিচে 100। তো সুদ কত, সুদ হচ্ছে 2, পি আসল কত 5। দেখো সুদের হার আমাদের বের করতে হবে, সেজন্য আর এটা 5 বছরের, সেজন্য টি এর মান 5 বাই নিচে 100। এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 5 20 100, এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 4×5 20, আর এই 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 2 8, অর্থাৎ R = হয়ে গেলে কত 8%। কোথায় আছে দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 2000 টাকা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়। প্রথম বছরে সুদের হার 4% এবং দ্বিতীয় বছরে সুদের হার 3% হলে মোট সুদের পরিমাণ কত জিজ্ঞাসা করেছে। দেখো তখন তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে সেটা বেড়ি কত হয়ে যাবে, প্রথম বছরে 104 টাকা হয়ে যাবে, যেহেতু 4% সুদ লাগে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে যদি 100 টাকা থাকে তাহলে সেটা বাড়ে কত 3%, তাহলে সেক্ষেত্রে হয়ে যায় কত 103। এখন যদি ইফেক্টিভ কত হবে 2 বছরে 1, তারপর সে 4টি শূন্য গুণ করে নিতে হবে। আর এটা গুণ করা সহজ, কীভাবে সহজ দেখে নাও। প্রথমে এই 3 আর 4 গুণ করো, 3 4 কত 12। এবার যে কোনো একটা নাও, হয় 104 নাও, না হয় 103 নাও, যে তার একক ঘরের অঙ্কটা যোগ করে নাও। ধরো আমি যদি এই 103কে চুজ করি, তাহলে 103-এর সঙ্গে তার একক ঘরের অঙ্ক, অপর কাটটা একক ঘরের অঙ্ক কত আছে 4, সেটা যোগ করেন, তাহলে 103 আর উপর কাট 4, তাহলে কত হচ্ছে 107। এভাবে গুণ করতে হয়, এটা তুমি এটা গুণ করে দেখে নিবে, দেখবে এটাই আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সুদ আসল, এটা কি বললাম সুদ প্লাস আসল, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যেটাকে বলছে, আর এটা হচ্ছে আসল। তো আমাদের সুদ কত হবে বলো, এটা থেকে এটা বাদ, অর্থাৎ এখানে 10,000 থেকে 10,712 বাদ, তারপরে আমাদের সুদ যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, ওটা বিয়োগ করলে আসছে 712। ওকে, তাহলে এখানে দেখো মোট সুদের পরিমাণ কত জিজ্ঞাসা, তার মধ্যে তোমাকে 712-এর মান বের করতে হবে, কিন্তু অ্যান্সার দেখো দেওয়া আছে কি 2000 টাকার, অর্থাৎ আমাদের আসলের মান দেওয়া আছে। তার মানে কি আমরা যদি নিচে লিখি এই 10,000-এর মানই হচ্ছে কত 2000। ওকে, 1 2 3টে, এখানকার দেখো 1 2 3টে শূন্য কাটিয়ে দিলাম, তাহলে একের মান কত, একের মান হচ্ছে 2/10। আমাকে কত মান বাই করতে হবে বলো, 712 মান বাই করতে হবে, তাহলে 712-এর মান হয়ে যাবে কত 2 × 712 বাই নিচে 10। উপর কাটটা 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 2 2 গুণে 4, 2 1 2, 7 2 গুণে 14, আর নিচে 10 আছে, তাহলে একটার আগে দশমিক ঘটিয়ে দাও, তাহলে 142.4। দেখো কোথায় আছে 142.4, 142.4 মানে এটা 40, অপশন এ, এটা হচ্ছে বন্ধু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 15 জন পুরুষ একটি কাজের 1/3 অংশ করে 7 দিন, তাহলে 1/3 যদি 7 দিনে করে, তাহলে টোটাল কাজটা 3 7 21 দিনে করে নিবে, অর্থাৎ 15 জন কত দিনে করে নিল, 3 7 21 দিনে করে নিল। ঠিক আছে, এবং সম্পূর্ণ কাজটি 5 দিনে শেষ করতে হবে। কত দিনে শেষ করতে হবে, মাত্র 5 দিনে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে কতজন পুরুষ লাগবে এটা জিজ্ঞাসা করছে। দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে আগে কাজটা সে সম্পূর্ণ কত দিনে করতো 21 দিনে করতো, কিন্তু তার ফলে এখন কি হয়েছে, তাকে সময় তাকে কমিয়ে দিয়েছে। সময় যদি তাকে কমিয়ে দাও তাহলে সে কাজ করতে যেতে হেঁপে যাবে। ঠিক আছে, অর্থাৎ সে কাজ কিন্তু করতে পারবে না। তার মানে জন্য কি হবে, তাকে অনেক লোক বেশি লাগাতে হবে, অর্থাৎ আমাকে অনেক বেশি জনকে লাগবে, অর্থাৎ এখানে সময় কমে গেছে আর এখানে বেশি লাগবে। তার মানে এই সম্পর্কটা দেখো, এখানে কম আর এখানে বেশি লাগবে, তার মানে এটা হচ্ছে উল্টো কথা, অর্থাৎ বেশি কম, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা দেখছো, এই ভগ্নাংশটা 21/5, এই ভগ্নাংশটা যেমন আছে তেমন থাকে। ঠিক আছে, একটু ওই পেজে চলে গেছিলাম। ঠিক আছে, তো দেখো আবার এই পেজে চলে আসলাম, সেটা হচ্ছে 15 ইন্টু ভগ্নাংশটা যেমন আছে তেমন থাকবে, মানে 21/5। এটার সঙ্গে এটা কাটাকাটি করলাম, 3 5 15, 3 21 63, অর্থাৎ টোটাল কত
63 জনকে তোমাকে লাগাতে হবে, কারণ আগের থেকে লোক স্বাভাবিকভাবে বাড়বে যেহেতু সময় কমে গেছে। এরপরে দেখো, একটি ট্যাঙ্ক ভর্তি করতে এ ও বি নলের একসঙ্গে সময় লাগে 36 মিনিট। মানে এ আর বি একসঙ্গে যদি কাজ করে তাহলে সময় লাগে কত? 36 মিনিট। বলেছে 30 মিনিট পরে বি নলটি বন্ধ করে দেওয়া হলো, মানে এরকম করে এ আর বি কাজ করছিল একসঙ্গে, এখানে এটা 30 মিনিট, পুরো কত মিনিট? 30 মিনিট করার পরে বি নলটিকে কী করে দেওয়া হলো? বন্ধ করে দেওয়া হলো। তাহলে বি নলটিকে যদি বন্ধ করে দাও তাহলে বাদবাকি মানে এ নলটি ভর্তি করেছে, ঠিক আছে, এবং চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়, তবে বি নলটি একা কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করবে, ঠিক আছে। দেখো এখানে বলেছে যে যদি 30 মিনিট পরে বি নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়, তার মানে কি এইটুকু 30 মিনিট আর এইটুকু এ যেটুকু করেছে এটা 10 মিনিট লেগেছে, তবে তো টোটালে 40 মিনিট হবে। এই ডায়াগ্রামটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। এখন দেখো 36 মিনিট পরে, অর্থাৎ এ আর বি একসঙ্গে কত মিনিটে? 36 মিনিটে ভরতে পারে, আর তারা কত মিনিট করে ভরেছে? 30 মিনিট ভরেছে, তারপরে বিটাকে বন্ধ করেছে। তাহলে 36/30 যদি করো, এটাই হচ্ছে 30 মিনিটে কতটুকু জল ভর্তি করেছে সেই পরিমাণটা কিন্তু এখানে চলে আসবে। এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 5 6 30, 6 6 36, তার মানে 5/6 ভর্তি করে দিয়েছে কে? এই 30 মিনিটে এ আর বি মিলি 5/6 যদি ভর্তি করে দেয় তাহলে বাকি আছে কত? বাকি আছে 1 - 5/6, 6 একে 6, 6 থেকে 5 বাদ দিলে 1/6। এই 1/6 কে ভরেছে? এ ভরেছে 10 মিনিটে, তাহলে 1/6 এ ভরেছে কত মিনিটে? 10 মিনিটে। তাহলে এক অংশ অর্থাৎ পুরো কাজটি করতে 6 10 তার কত সময় লাগবে? 60 মিনিট সময় লাগবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এখান থেকে আমরা এর বের করে নিলাম যে এর একটি কাজ সম্পূর্ণরূপে করতে, একটি কাজ বলবো না এখানে, অ্যাকচুয়ালি পানি আমরা জল যেটা আর কি সেটা ট্যাঙ্কে ভরছি, ঠিক আছে, অর্থাৎ এই নলটি 60 মিনিটে পুরো ট্যাঙ্কটিকে ভর্তি করে দিতে পারে। ওকে, অ্যাকচুয়ালি এটা এখানে কাজ আর এই নলের ভর্তি করার যে ব্যাপারটা সেটা একই, সমতুল্য। তোমরা কাজ ভেবেও করতে পারো, দেখবে কোনো তাতে মানে কনফিউশন তৈরি হবে না। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এ 60 মিনিটে পুরো কাজটা করতে পারে, আর এ বি মিলে 36 মিনিটে করতে পারে। এবার তাদের লসও করো, তাহলে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি চলে আসবে। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত আসলো? 180, কারণ 36 আর 60 লসও হচ্ছে 180, 5 36 হচ্ছে 180, আর 3 60 হচ্ছে 180। এখানে দেখো এর এফিসিয়েন্সি একা 3, আর এ আর বি এর মিলিয়ে হচ্ছে 5, তাহলে নিঃসন্দেহে বি এর এফিসিয়েন্সি কত? 2, তবে তো 3 আর 2 5 হয়েছে। ওকে, এখন দেখো বলেছে যে তবে বি নলটি একা কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করবে। দেখো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 180 আর বি এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে টোটাল ভর্তি কত সময় লাগবে? 90 দুগুণে 180, অর্থাৎ 90 মিনিট সময় লাগবে, ঠিক আছে। একটু ডায়াগ্রামটা কঠিন বা একটু অঙ্কটাও কঠিন মনে হতে পারে, তবে এই ডায়াগ্রামটা ভালো করে একটু স্টাডি করবে, একবার রিমাইন্ড করে দেখে নিবে, যদি না বুঝতে পারো দেখবা সহজেই বুঝে যাবে, শুধুমাত্র ডায়াগ্রামটা ভালো করে ফলো করবে, আর কিছু না। এরপর দেখো, এক ব্যক্তি ঘোড়ায় চেপে 18 কিমি পার ঘন্টা বেগে ছোটে, কিন্তু সে ঘোড়া বদলানোর জন্য প্রত্যেক 7 কিমি অন্তর 6 মিনিট করে দাঁড়ায়, তবে তার 90 কিমি যেতে কত সময় লাগবে তা জিজ্ঞাসা করেছে। দেখো আগে প্রথমে মনে করে নাও যে ও কোনো ঘোড়াই বদলায়নি, অর্থাৎ প্রতি 7 কিমি অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেয়নি, ঠিক আছে। তাহলে পুরো 90 কিমি যদি তাকে ডিস্টেন্স কভার করতে হয়, বেগ যদি 18 হয়, তাহলে 5 18 90, তাহলে সেক্ষেত্রে তার 5 ঘন্টা সময় গ্যারেন্টি লাগবে, এটা সময় লাগবে, সে যাই করুক আর নাই করুক। এবার এরপরেও সে 7 কিমি অন্তর 6 মিনিট করে যদি বিশ্রাম নিচ্ছে, তাহলে এই 5 ঘন্টা থেকে সময়টা বেড়ে যাবে। এবার দেখো এই 90 কিমিতে 7 কিমি কতবার আসছে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করবো আমরা। দেখো 7 12 কত আসছে, আমি একবারে করে দিচ্ছি, অ্যাকচুয়ালি ভাগটা এইভাবে করে না, 7 থেকে 7 আর 2 0, 7 দুগুণে 14, এখানে 6। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরো 12 বার বিশ্রাম নেওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ 12 বার যদি বিশ্রাম নেওয়া যায়, আর প্রতি বিশ্রাম যদি 6 মিনিট করে হয়, তাহলে 6 বার 72 মিনিট তাকে বিশ্রাম নিতে হবে, আর 72 মিনিট মানে কত? 1 ঘন্টা আর 12 মিনিট। ভালো করে বুঝবে এই জিনিসটা, ঠিক আছে। তো আগে তো 5 ঘন্টা সময় লেগেছিল, এখন কত এক্সট্রা লাগলো বিশ্রাম নেওয়ার জন্য? 1 ঘন্টা 12 মিনিট, তাহলে টোটালি লাগলো 5 ঘন্টা প্লাস 1 ঘন্টা ইকুয়াল টু 6 ঘন্টা, আর তার সঙ্গে কত মিনিট ছিল? 12 মিনিট ছিল, অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিট। অপশন কোথায় আছে দেখো? অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি অতিক্রম করে। দেখো স্থির জলে মানে কি? স্থির জলে মানে হচ্ছে নৌকার বেগ। ওকে, স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি যায়, মানে নৌকার বেগ ইউ এর মান হচ্ছে তোমার 6, 1 ঘন্টা যেটা যায় সেটাকে বেগ বলে। কিন্তু স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত মানে হচ্ছে প্রতিকূলে সমুদ্র যেতে 3 গুণ বেশি সময় লাগে। 3 গুণ বেশি সময় লাগে মানে কি? 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা সময় লাগে, তাহলে 6 কিমি যেতে, ঠিক আছে, 3 ঘন্টা সময় লাগলে 3 দুগুণে 6, অর্থাৎ 2 কিমি পার আওয়ার। এটা হচ্ছে কিসের বেগ? এটা হচ্ছে অনুকূলে বেগ। অনুকূলে বেগকে কীভাবে অনুকূলে বলছি, প্রতিকূলে বেগ, যেহেতু স্রোতের বিপরীত দিকে প্রতিকূলে বেগ মানে কি? ইউ মাইনাস ভি। ইউ মাইনাস মানে কি? ইউ মানে হচ্ছে নৌকার বেগ, আর ভি মানে হচ্ছে স্রোতের বেগ, তার মান কত বেড়াইলো? 2। এখন যেহেতু ইউ এর জায়গায় 6টা বসে দাও, তাহলে 6 মাইনাস ভি ইজিক্যাল টু 2। ভি ইজিক্যাল টু কত হবে? এই 6 থেকে 2 বাদ মানে 4, অর্থাৎ দেখো এখানে কোথায় আছে? অপশন এ, এটা হয়ে যাবে কার বেগ? এটা হয়ে যাবে আমাদের
কি বলে 17 বেগ। ওকে, অর্থাৎ অপশন এ, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, অল অপশন সিলেক্ট করে নিও। চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।